আসসালামু আলাইকুম। খুরশেদা কাকলি স্বাগত জানাচ্ছে এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। দেশ গঠন আর অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ। এমনটা উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শহীদ জিয়ার আদর্শের পথেই সবাইকে অগ্রসর হতে হবে। ৪৫তম শাহাদাত বার্ষিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে রাজধানীর বিভিন্ন স্থানে দুস্থদের মাঝে খাবার বস্ত্র বিতরণকালে এসব কথা বলেন সরকার প্রধান। হাসান মাহমুদের রিপোর্ট। লাল সবুজের পতাকায় জিয়া তোমার দেখা পাই, নেতাকর্মীদের এমন উত্তাল স্লোগানের মধ্য দিয়েই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারের পথে প্রধানমন্ত্রী। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়া ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন পুত্র প্রধানমন্ত্রী তারেক রহমান। দেয়া হয় রাষ্ট্রীয় সালাম। পরে মন্ত্রিসভার সদস্য ও দলের সিনিয়র নেতাদের সাথে নিয়ে সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপি চেয়ারম্যান। মাজার প্রাঙ্গণে আয়োজিত কোরআনখানি শেষে দোয়া মোনাজাতে অংশ নেন তারেক রহমান। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম অঙ্গাঙ্গিভাবে জড়িত। তার উন্নয়ন আর অগ্রগতির সুবাস ছড়িয়ে পড়েছিল ৫৬,০০০ বর্গ মাইল জুড়ে। পরে রাজধানীর শেরেবাংলা নগরে গরিব দুস্থদের মাঝে শুকনো খাবার ও পোশাক বিতরণ করেন প্রধানমন্ত্রী। বলেন, দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই ছিল শহীদ জিয়ার আদর্শ। শহীদ জিয়ার রাজনীতিই ছিল মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে সহযোগিতা করা এবং দেশ গঠন করা। আসুন আমাদের আজকে শপথ হোক যে আমরা শহীদ জিয়ার সেই দীক্ষায় দীক্ষিত হয়ে আমরা দেশ গঠনের কাজে নিজেদেরকে নিয়োজিত করব ইনশাআল্লাহ। এরপর শ্যামলী স্কয়ার, মিরপুর সরকারি বাংলা কলেজ, পল্লবী, ইসিবি চত্বর, কুড়িল, বিশ্বরোড সহ অনেক স্থানে দুস্থদের মাঝে খাবার ও পোশাক বিতরণ করেন প্রধানমন্ত্রী। যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দেশ গঠনে কাজ করছে তাদেরকে স্ব অবস্থান থেকে আমরা সহযোগিতা করব, তাদেরকে আমরা সাহায্য করব একজন নাগরিক হিসাবে। এছাড়া শাহজাহানপুর, খিলগাঁও, নয়াপল্টন, ধোলাইখাল, যাত্রাবাড়ি, জুরাইনের বেশ কিছু স্থানেও খাবার ও পোশাক বিতরণ করবেন তারেক রহমান। দিনভর চলবে কর্মসূচি। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। শহীদ জিয়ার আদর্শ ধারণ করেই সবার জন্য নিরাপদ বাংলাদেশ করার পথে বর্তমান সরকার এগিয়ে যাবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির সিনিয়র নেতা ও মন্ত্রীরা। শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধার শেষে তারা এমন মত প্রকাশ করেন। একদিকে রাজনৈতিক সংস্কার, বহুদলীয় গণতন্ত্রের আবার পুনঃপ্রবর্তন, একদলীয় শাসন ব্যবস্থা থেকে বক্সাল থেকে ফিরিয়ে নিয়ে আসা, অন্যদিকে অর্থনীতিতে একটা মুক্ত বাজার অর্থনীতি চালু করা ছিল আমাদের এই বাংলাদেশের পরিবর্তনের প্রথম ধাপ বলে আমি মনে করি। ৫ই আগস্টের ছাত্রগণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী, শহীদের প্রত্যাশা অনুযায়ী আমরা যাতে এই বাংলাদেশটা বিনির্মাণ করতে পারি, গণতন্ত্রের ভিত্তিকে আরও শক্তিশালী করতে পারি, সেই শক্তি আমরা এখান থেকে পাই। যখনই দেশ ক্রান্তিকালে পড়েছে তখনই তিনি দেশের সেই ক্রান্তিকালে মুক্তির দিশারি হিসাবে, আলোকবর্তিকা হিসাবে, বাতিঘর হিসাবে তিনি সামনে এসেছেন। এই মুহূর্তে রাজধানীর শাহজাহানপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট জাহিদ রহমান। জাহিদ, জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকের আর কি কি কর্মসূচিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী? ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণে 16টি স্পটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে যে খাবার এবং বস্ত্র বিতরণ, সেটি কর্মসূচি এখনো চলছে। এই মুহূর্তে শাহজাহানপুরে ঢাকা ৮ আসনে, ঢাকা মহানগর দক্ষিণের মধ্যে পড়ছে, সেখানটিতে আমরা অপেক্ষা করছি কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান এসে এখানে উপস্থিত হবেন। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যারা রয়েছেন তারা এখানে উপস্থিত, তারা অপেক্ষা করছেন এবং কিছুক্ষণের মধ্যেই তিনি আসলে এখানে দুস্থদের মাঝে যে খাবার বিতরণ সেটি তিনি শুরু করবেন। এবং তিনি যেটি জানিয়েছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে আগামী বাংলাদেশ গড়তে হবে এবং সাধারণ মানুষ, জনগণের পাশে, অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে, তবেই শহীদ জিয়ার আদর্শ যেটি লালিত বাস্তবায়িত হবেন। এবং তিনি আশা করেন যে নেতাকর্মীর সহ বিভিন্ন যে কার্যক্রম রয়েছে সাংগঠনিক, সেটি তিনি পরবর্তীতে তিনি বসবেন বলে জানিয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে উপস্থিত যারা রয়েছেন তারা অপেক্ষা করছেন যে এখানে যে
কার্যক্রমটি রয়েছে, এরপরে তিনি নয়াপল্টনে যাবেন। নয়াপল্টনের দলীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সেখানেও তিনি দুস্থদের মাঝে খাবার বিতরণ করবেন। এছাড়া ঢাকা মহানগরের মোট এই শাহজাহানপুর, নয়াপল্টন সহ 7টি স্থানে তিনি দুস্থদের মাঝে খাবার এবং বস্ত্র যে বিতরণ কর্মসূচি রয়েছে সেটি নির্মাণ করবেন। ইতিমধ্যেই তিনি ঢাকা মহানগর উত্তরে যে 9টি স্পট রয়েছে সেটি কার্যক্রম তিনি শেষ করেছেন এবং খিলগাঁওয়ের যে তাল জোড়াপুকুর রয়েছে সেখানটি শেষ করে তিনি এদিকে রওনা দিয়েছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি এখানে এসে উপস্থিত হবেন এবং এখানকার কার্যক্রম কর্মসূচি যেটি রয়েছে সেটি এখানে শুরু করবেন। কাকলি। দর্শক, জানছিলাম প্রধানমন্ত্রীর কর্মসূচির খবর। পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষে হজ যাত্রীদের নিয়ে প্রথম ফিরতি ফ্লাইট ঢাকায় অবতরণ করেছে। শনিবার বেলা 11টায় সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটটি জেদ্দা থেকে 419 জন হজ যাত্রী নিয়ে ঢাকায় আসে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। প্রথম দিনে 13টি ফ্লাইটে দেশে ফিরবেন 5,434 জন হজ যাত্রী। 1 জুলাই শেষ হবে হজের ফিরতি ফ্লাইট। এবছর সৌদি সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই হজ যাত্রীদের তাঁবু ভাড়া, পরিবহন চুক্তি, বাসা ভাড়া ও ভিসার কাজ শেষ করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় গত 17 এপ্রিল রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একের পর এক ফ্লাইটে হজ করতে যান ধর্মপ্রাণ মুসলমানগণ। কোনো কষ্ট হয়নি, খুব ভালোভাবে আল্লাহ পছন্দে ভালোভাবে কাজকাম হতে ভালোভাবে চলতে পারছি, কোনো সমস্যা হয়নি। সবার শরীর যেন ভালো থাকে, সুস্থ থাকে, দেশবাসী যেন ভালো থাকে, এটাই চাওয়ার ছিল। এ বিষয়ে বিস্তারিত জানতে যাচ্ছি বিমানবন্দর এলাকায়। সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেক, সরাসরি যোগ দিচ্ছেন তিনি আমাদের সাথে। সাদেক, এখন পর্যন্ত কতটি ফ্লাইট ফিরেছে এবং সেই ফ্লাইটে কতজন হাজি দেশে পৌঁছেছেন? কাকুলি, আপনি নিশ্চয়ই বলেছেন যে 17 এপ্রিল থেকে শুরু করে 21 মে পর্যন্ত যে ফ্লাইটগুলো গিয়েছে সেটার ফিরতি ফ্লাইটের আজকে হচ্ছে প্রথম দিন। আমরা জানি যে সকাল 11টায় প্রথম ফ্লাইটটি যেটি এসেছে 419 জন যাত্রী তারা এসেছেন। কিছুক্ষণ আগে আমরা দেখেছি দ্বিতীয় আরেকটি ডেডিকেটেড ফ্লাইট, আপনি নিশ্চয়ই দেখতে পাবেন যে এই ক্যামেরাতে এই যে যাত্রীরা তাদের প্রত্যেককে এখানে জমজমের পানি দেওয়া হচ্ছে এই এয়ারপোর্ট থেকে। তারা কিছুক্ষণ আগে এই জায়গা দিয়ে বের হচ্ছেন এবং তাদের নির্দিষ্ট গন্তব্যে যাচ্ছেন। আপনাকে জানিয়ে রাখি, এবার হজ এবং যে প্যাকেজগুলো ছিল সেই প্যাকেজটা কিছুটা কম নেওয়া হয়েছিল গত বছর 2024 এবং 2023 সালে, যেটি অনেক বেশি পরিমাণে বেড়ে গিয়েছিল, তার থেকে 2 লাখ টাকা পর্যন্ত কমেছে। এবং আমরা যাত্রীদেরকে জিজ্ঞেস করেছি, যাত্রীরা বলেছে তাদের যে যাত্রা ছিল সেটি অনেকটাই নির্বিঘ্ন ছিল, তাদের আসা এবং যাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতা ছিল না। একই সাথে তাদের যে মুয়াল্লিম ছিল সেই মুয়াল্লিম তাদের সঠিকভাবে দিক নির্দেশনা দিয়েছে, তারা হজটি সঠিকভাবে পালন করেছে। একই সাথে তারা বাংলাদেশের যে মানুষগুলো রয়েছে তাদের জন্য দোয়া করেছেন, নিজেদের জন্য দোয়া করেছেন, বিশ্ব উম্মার জন্য দোয়া করেছেন। তো তারা এখনো আসছেন, আজকে 13টি ফ্লাইট আসবে, ধীরে ধীরে তারা আসতে থাকবেন। এই ছিল বিমানবন্দরে এবং হজ যাত্রীদের বাংলাদেশে ফেরার সর্বশেষ অবস্থা। কাকুলি, জানছিলাম ফিরতি হজ ফ্লাইটের খবর। ঈদের ছুটির আজ তৃতীয় দিন, আগামীকালই শেষ হচ্ছে সরকারি ছুটি। পরদিন থেকে পুরোদমে শুরু হবে কর্মব্যস্ততা। তবে রাজধানীমুখী মানুষের চিরচেনা স্রোতের বিপরীতে এখনও ঢাকা ছাড়ছেন হাজারো মানুষ। মূলত ঈদের আগের তীব্র যানজট, ট্রেনের টিকিট যুদ্ধ আর নৌপথের ঝুঁকিপূর্ণ হুড়োহুড়ি এড়াতেই অনেকে বেছে নিয়েছেন ঈদের পরের এই বিলম্বিত যাত্রা। তবে শেষ মুহূর্তের এই ঘরমুখ যাত্রাতেও কমেনি ভোগান্তি। কোথাও সময়ের ভুলে ট্রেন মিস করার আক্ষেপ, আবার কোথাও বাস ও লঞ্চে তিল ধারণের জায়গা না থাকার চিরাচরিত দৃশ্য। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ প্রিন্স। ঈদের ছুটি যখন শেষের দিকে শেকড়ের টানের গল্পটা তখনও ঠিক একই রকম। সদরঘাট লঞ্চ টার্মিনালে তাকালে বোঝার উপায় নেই যে ঈদ পার হয়েছে 2 দিন আগে। প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে যারা দেরিতে রওনা হয়েছেন তাদের উপস্থিতিতে বুড়িগঙ্গার তীর এখন মুখর। এখন রাস্তা কোনো জ্যাম নাই, গাড়ি গুড়ি নেই, এখন নিরিবিলি যাওয়া যাবে। ঈদের ভিতরে অনেক জ্যাম থাকে, ঠিক আছে, যার কারণে ফ্যামিলি নিয়ে যাইতে সমস্যা হয়, যার কারণে আমরা ঈদের পরে যাই। ঈদের আমেজ নিয়ে ট্রেনের শিডিউল ঠিক থাকলেও যাত্রীদের অনেকের হিসেবেই যেন আজ গরমিল ছিল। ঈদের আগে যে যাবো অনেক চাপ ছিল, ভিড়াভিড়ির জন্য যাইতে পারি টিকিট পাই নাই, কিন্তু আসে ভাই টিকিট গাড়ি ফেল করে ফেলছি। আমি আইডিয়া করছি যে 10টা 30-এর ট্রেন, সেই হিসেবে বাসাতে বের হয়েছি, এখন এসে দেখি 10টায় সেরে গেছে। লঞ্চ আর ট্রেনের এমন নানা বিপত্তির বিপরীতে সড়কপথের চিত্রটা একদম ভিন্ন। রাজধানীর বাস টার্মিনালে দেখা গেছে স্বস্তির আমেজ। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা।
এবার মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। ঈদের তৃতীয় দিনও বিরামহীন ব্যস্ততায় সরগরম সাভারের চামড়া শিল্পনগরী। রাজধানীর আশপাশের এলাকা ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে এখন পর্যন্ত চামড়া শিল্পনগরীতে এসেছে 5,27,676টি চামড়া। এর মধ্যে 5,11,540টি গরু ও মহিষের চামড়া। অবশিষ্ট 16,136টি রয়েছে ছাগল ও ভেড়ার চামড়া। ঈদের দিন দুপুর থেকে রাজধানী ও আশপাশের এলাকা থেকে আসা কাঁচা চামড়া প্রক্রিয়াজাত করতে কর্মব্যস্ত সাভারের গোটা চামড়া শিল্পনগরী। কাঁচা চামড়া সংগ্রহের পর লবণ দেয়া, যথাযথভাবে সংরক্ষণ, পরিবহন ও শ্রমিক ব্যবস্থাপনা ঘিরে চলছে বিরামহীন ব্যস্ততা। বিসিক চামড়া শিল্পনগরীর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মেহরাজুল মাইয়ান জানান, কাঁচা চামড়া বোঝাই গাড়িগুলো যেন নির্বিঘ্নে শিল্পনগরীতে প্রবেশ করতে পারে সেটা নিশ্চিত করতে অতিরিক্ত স্বেচ্ছাসেবকও নিয়োগ করা হয়েছে। রাজধানীর পোস্তায় আছেন সিনিয়র করেসপন্ডেন্ট সেলিম মালিক, সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। সেলিম, কোরবানির পশুর চামড়া প্রক্রিয়াজাতকরণের আর কি খবর আছে আপনার কাছে? কি বলছেন ব্যবসায়ীরা? আমরা কিন্তু এই মুহূর্তে পোস্তায় যেটি দেখতে পাচ্ছি যে এই আড়তগুলোতে কিন্তু কাঁচা চামড়া লবণজাত করে রাখা হয়েছে এবং আজকেও কিন্তু সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই পোস্তায় প্রচুর পরিমাণ কাঁচা চামড়া আসছে। তবে গত 2 দিনের মতো এই একই অভিযোগ আমরা শুনতে পাচ্ছি মৌসুমী ব্যবসায়ীদের কাছ থেকে। তারা যেটি বলছেন যে তারা কাঁচা চামড়া যে প্রত্যাশা নিয়ে এসছেন এখানে, তারা সেই দামটা পাচ্ছেন না। যেমন 1 লাখ টাকার একটা গরুর চামড়া এখানে হাঁকা হচ্ছে 200 থেকে 300 টাকা এবং 400 টাকা সর্বোচ্চ। তবে এটি কিন্তু তারা যারা চামড়া নিয়ে আসছেন তারা মানতে পারছেন না এবং অনেকে বাধ্য হয়ে এখানে কাঁচা চামড়া বিক্রি করছেন, আবার অনেকে কিন্তু এখান থেকে ফিরে যাচ্ছেন। এবং একটি তথ্য জানিয়ে রাখি, সেটি হলো যে অন্যান্য গত কয়েক বছর কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কাঁচা চামড়া কিন্তু তেমন ফেলে দেওয়া, ন্যায্য দাম না পেয়ে ফেলে দেওয়া বা মাটিতে পুঁতে রাখা, এরকম ঘটনা তেমন একটা ঘটে নাই। তবে আজকে আমরা গত কয়েকদিনের যেটি শুনতে পেলাম যে ঈদের দিন থেকে শুরু করে যে বিশেষ করে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় কিন্তু নদীতে চামড়া ফেলে দেওয়া হচ্ছে এবং পুঁতে ফেলা হচ্ছে। এটি কিন্তু একটা নীরব প্রতিবাদ এবং এইটার আসলে তারা সমাধান চাচ্ছেন। তবে এখানে আড়তদাররা যেটি বলছেন যে চামড়া তারা ন্যায্য দাম দিতে প্রস্তুত রয়েছেন, কিন্তু কয়েকটি এর পেছনে তারা যেটি অভিযোগ করছেন যে চামড়ার 2 টাকা বাড়ানো হয়েছে লবণজাত চামড়ার। তবে ট্যানারি মালিকদের কাছ থেকে এই যে 2 টাকার বাড়তি দামে যে চামড়া তারা বিক্রি করবেন সেই ধরনের কোনো সাড়া পান নাই। এছাড়া লবণের দাম এবার 1,000 টাকার মধ্যে 300 টাকার মতো দাম বেড়েছে। এছাড়া কেমিক্যালের দামটাও বেশি। এছাড়া আড়তের ভাড়া রয়েছে এবং শ্রমিকদেরও কিন্তু খরচ রয়েছে। সব কিছু মিলে এখানে 350 টাকা পড়বে একটা বড় আকারে কাঁচা চামড়ার। এবং ট্যানারি মালিকদের কাছে কিন্তু এই আড়তদারদের 95 কোটি টাকা পাওনা রয়েছে। তো তার আড়তদাররা যেটি বলছেন যে এই 95 কোটি টাকা পাওনা যদি পরিশোধ করা হয় এবং যে সরকার যে দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে সেটি যদি ট্যানারি মালিকরা নেন, তাহলে তারা কাঁচা চামড়ার বেশি দাম দিতে তাদের কোনো আসলে সমস্যা নেই। তো এই ছিল আমার কাছে পোস্তা থেকে কাঁচা চামড়া বেচা কেনার খবর। দর্শক, জানছিলাম চামড়া প্রক্রিয়াজাতকরণের খবর। আগামী 5 জুন সান ম্যারিনোর বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচের জন্য 23 সদস্যের দল ঘোষণা করেছে বাফুফে। সদ্য সমাপ্ত মৌসুমে ভালো করার পুরস্কার পেলেন জিকো, তবে ফিরলেও একাদশে থাকবেন কিনা তা নিশ্চিত নয়। এদিকে ব্যক্তিগত কারণে এই সফরে থাকছেন না নিয়মিত উইঙ্গার রাকিব হোসেন। তার জায়গায় স্কোয়াডে ডাক পেয়েছেন রফিকুল ইসলাম। 23 জনের এই চূড়ান্ত স্কোয়াডে জায়গা পাননি রহমত মিয়া ইব্রাহিম ও মিনহাজুল করিম স্বাধীন। আগামীকাল দুপুরে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। ফিফার র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 181, সান মারিনো সবার নিচে 211। র্যাঙ্কিংয়ের পার্থক্যটা জানা আছে বলেই সান মারিনোর বিপক্ষে হারলে তা হতাশার হবে বলে জানিয়েছেন থমাস টুলি। এই ছিল দুপুরের খবরে। সন্ধ্যা 7:30টায় সন্ধ্যার খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।